একসময় ছিলেন সাধারণ পরিবারের একজন তরুণ, কিন্তু আজ সেই নামই আতঙ্কের প্রতীক। চট্টগ্রামের ব্যবসায়ী মহলে ডেভিড ইমন নামটি উচ্চারিত হলেই অনেকের মনে ভেসে ওঠে ভয় আর অনিশ্চয়তা। এমন কোনো অপকর্ম নেই যা ডেভিড ইমন করে নাই। সাম্প্রতিক সময়ে একাধিক গুরুতর অপরাধের অভিযোগে দেশজুড়ে আলোচনায় এসেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে তিনি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি, সশস্ত্র হামলা ও সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। অনেকের ধারণা নারী ব্যবসা করত ডেভিড ইমন, তবে সেটি প্রকাশ্যে আসেনি। ডেভিড ইমনের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল গোটা চট্টগ্রামে। দর্শক, সবচেয়ে বেশি আলোচনায় আসে গত জুলাই মাসে চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনায়। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির মালিকের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে এককালীন 2 কোটি টাকা এবং প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি প্রত্যাখ্যান করার পর 20 থেকে 30 জনের একটি সশস্ত্র দল অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও প্রায় 35 লাখ টাকা লুট করে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখেন, আপনি না চিনলে, বুঝছেন? আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। এদিকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন। ডেভিড ইমন পুলিশ জানায় তিনি প্রতি মাসে গড়ে প্রায় 1 কোটি টাকা চাঁদা আদায় করতেন, যার অর্ধেক টাকাই চলে যেত বিদেশে পলাতক শীর্ষ সাজ্জাদ আলীর কাছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ডেভিড ইমন জানায় তার চাঁদাবাজি পরিচালনার সুনির্দিষ্ট একটি চক্র ও পদ্ধতি ছিল। প্রথমে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী, প্রবাসী এবং নির্মাণাধীন বহুতল ভবনের মালিকদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হতো। এরপর বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল করে টার্গেট ব্যবসায়ীদের গতিবিধির নিখুঁত বর্ণনা দেওয়া হতো, যেমন তিনি বর্তমানে কি রঙের পোশাক পরেছেন কিংবা তার পরিবারের সদস্যরা কে কোথায় চলাচল করতেন। কথা মতো চাঁদার টাকা না দিলে ব্যবসায়ী ও প্রবাসীদের বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর বা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হতো। ভয়ে ভুক্তভোগীরা ঝামেলা এড়াতে মুখ না খুলে নগদ টাকায় সমঝোতা করে চাঁদা পরিশোধ করতেন। অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ইমনের চাঁদাবাজির মাসিক হিসাব ছিল প্রায় 1 কোটি টাকা। এর মধ্যে 50 লাখ টাকা পাঠানো হতো বিদেশে পলাতক তার গুরু সাজ্জাদ আলীর কাছে, যা হুন্ডির মাধ্যমে পাঠানো হতো। 15 লাখ টাকা খরচ হতো দল পরিচালনার পেছনে এবং বাকি টাকা ইমন নিজে ভোগ করতেন। জিজ্ঞাসাবাদে ইমন আরও জানায় তার বাহিনীতে প্রায় সহস্রাধিক সহযোগী ও অন্তত 50 জন সক্রিয় শুটার রয়েছেন। তবে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী হুন্ডির মাধ্যমে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। ইমনের বিরুদ্ধে বাকলিয়ার জোড়া খুন এবং পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ঢাকাইয়া আকবর হত্যাসহ অন্তত 15টি গুরুতর মামলা রয়েছে। অস্ত্র ব্যবহারে দক্ষ ইমন সাধারণত 15 থেকে 20টি আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখতেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে পুলিশ তার হুন্ডি চক্রের অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মৃত ওমান প্রবাসী মোহাম্মদ মুসার ছেলে এমন। 2 ভাই ও 2 বোনের মধ্যে তিনি সবার বড়। 2024 সালের 5 আগস্টের পর সন্ত্রাসী বড় সাজ্জাদের মাধ্যমে অপরাধ জগতে পাকাপোক্তভাবে যুক্ত হন তিনি। গত বছর সাজ্জাদের অন্যতম সহযোগী ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর ইমন ও মোহাম্মদ রায়হান যৌথভাবে চট্টগ্রামের এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেন। দর্শক, মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের মোবাইল ফোনে ভারতের আধার কার্ডের একটি ছবি পাওয়া গেছে। পুলিশ সূত্র জানায়, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ ওই আধার কার্ডের ছবি ইমনকে পাঠিয়েছিল। তদন্তকারীরা জানান, ইমনের পরিকল্পনা ছিল যশোরের ঝিকরগাছা সীমান্ত দিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পার হওয়ার পর তাকে আসল আধার কার্ড দেওয়ার কথা ছিল। আধার কার্ডের ছবিতে দেখা যায় ডেভিড ইমনের নাম আজহার খান দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসপি মাসুদ আলম বলেন, ইমনের মোবাইল ফোনে আধার কার্ডের একটি ছবি পাঠায় বড় সাজ্জাদ। আমরা আসল কার্ডটি উদ্ধার করতে পারিনি, তবে তার মোবাইল ফোনের ছবি পেয়েছি। পরিকল্পনা ছিল ইমন ভারতে ঢোকার পর তাকে আধার কার্ড দেওয়া হবে, তবে আধার কার্ডটি আসল নাকি ভুয়া তা আমরা নিশ্চিত নই, বলেন তিনি। পুলিশ জানায়, অপরাধ চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে ডেভিড ইমন বিদেশি সিম কার্ড এবং এনক্রিপ্টেড মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতেন। বুধবার ভোরে যশোর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে 3 সহযোগী সহ ইমনকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। অস্ত্র ও হত্যাসহ 3 মামলায় ইমনকে গ্রেফতার দেখিয়ে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। আদালতে ইমনের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। শুনানি শেষে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন হিমা ডেভিড ইমনকে
কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত সূত্র নিশ্চিত করেছে। এসপি বলেন, তদন্তের সময় আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে শনাক্ত করি। গত 22 জুলাই ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে এই হত্যা মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ ইলিয়াস ওরফে ধামা ইলিয়াসকে আমরা গ্রেফতার করি। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপরাধ চক্রটি সম্পর্কে এবং ইমনের অবস্থান নিয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাই। পুলিশ জানায়, ইমনকে গ্রেফতারের পর তাকে নিয়ে ফটিকছড়িতে অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় তৈরি এলজি এবং আরও কিছু দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। এক প্রশ্নের জবাবে এসপি মাসুদ আলম বলেন, ইমনের অপরাধমূলক কর্মকাণ্ডে কোনো রাজনৈতিক গডফাদারের সম্পৃক্ততার প্রমাণ এখন পর্যন্ত পুলিশ পায়নি। তিনি বলেন, গত 5 আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর সাময়িক শিথিলতার সুযোগ নিয়ে এই চক্রটি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বে জেলা পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ইমন সীমান্ত পার হওয়ার সময় বড় সাজ্জাদ ভারতের কলকাতায় অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। বড় সাজ্জাদের নির্দেশেই ডেভিড ইমন ভারতে যাচ্ছিলেন। বড় সাজ্জাদ কলকাতায় ইমনের জন্য অপেক্ষা করছিলেন বলেন তিনি। দর্শক, ডেভিড ইমন কি সরকার উপযুক্ত শাস্তি দিতে পারবে, নাকি কোনো রাজনৈতিক নেতার হাত ধরে পার পেয়ে যাবে? এই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।